আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। 2-3 দিন তোমাদের সাথে আমার কমিউনিকেশন বিচ্ছিন্ন ছিল, কারণ আমি একটা জার্নিতে গিয়েছিলাম, যার কারণে 2-3 দিন ভিডিও ছাড়া হয়নি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করতেছি সেটা আমি অলরেডি পূর্বেও আলোচনা করেছি। আজকে সম্ভবত ওয়ার্কশিট করার জন্য যে প্রসেসগুলো দরকার, যে পদক্ষেপগুলো দরকার, সেগুলো নিয়ে আমি ক্রমানুসারে আলোচনা করতেছি। সো আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে। তাদের জন্য ডিজাইন করা হয়েছে। তোমরা জানো, বিবিএ অনার্সে যারা আছো, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স এন্ড মার্কেটিং, অর্থাৎ প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আজকের এই অধ্যায়টি কাজে লাগবে। সুতরাং কোনো ধরনের মিসিং না করে আমার যে পূর্ববর্তী 1 নম্বর লেকচার ছিল, 2 নম্বর, 3 নম্বর, এভাবে ক্রমানুসারে যদি তোমরা লেকচারগুলি অনুসরণ করে থাকো, তাহলে আমি আশা করব যে তোমাদের ওয়ার্কশিটের মধ্যে আর কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তো সেই লক্ষ্যে আমি আজকে যে যতটুকু নিয়েছি তোমরা ততটুকু খেয়াল করো। আর এই অধ্যায়টি শুধুমাত্র অনার্সে যারা আছে তাদের জন্যই যে কাজে লাগবে বিষয়টি তা নয়। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী 2025 সালে পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু বিষয়টি অনেক জরুরি একটা বিষয়। তো সাবজেক্ট হচ্ছে, যারা অনার্সে আছো তাদের সাবজেক্টের নাম প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতিমালা। আর যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো তাদের অ্যাকাউন্টিং এর দুটো পার্ট আছে, একটা অ্যাকাউন্টিং পার্ট 1 এবং অ্যাকাউন্টিং পার্ট 2। সো এখানে অ্যাকাউন্টিং পার্ট 1 এর মধ্যেই কিন্তু অধ্যায়টি আছে, সেজন্য আমি ইন্টারমিডিয়েট এবং অনার্স সম্পর্কেই আলোচনা করতেছি। যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে লিখবে, যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলা লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়টি কয়েকদিন যাবত আমি আলোচনা করতেছি। ওয়ার্কশিট মানে হচ্ছে কি? কার্যপত্র। কার্যপত্র হচ্ছে কোনো একটা ফার্মের অথবা কোনো একটা প্রতিষ্ঠানের তাদের আর্থিক প্রতিবেদন একই সাথে যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়, তার নাম হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট অনেক ধরনের হতে পারে। একটা হলো 6 কলামের ওয়ার্কশিট, একটা 8 কলাম ওয়ার্কশিট, তারপর 10 কলাম ওয়ার্কশিট এবং হচ্ছে 12 কলাম ওয়ার্কশিট। তো 12 কলাম ওয়ার্কশিট সম্পর্কে তোমাদের বলছিলাম যে এটা হচ্ছে কোম্পানির জন্য ওয়ার্কশিট। যারা ইন্টারমিডিয়েটে আছো এটা খুব একটা আসে না, অনার্সে যারা, ডিগ্রিতে যারা আছে তাদের জন্য আসে মাঝে মধ্যে। এর জন্য 12 কলাম ওয়ার্কশিটটাও তোমাদের করে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, 6 কলাম ওয়ার্কশিট মানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স থেকে জাস্ট ট্রায়াল ব্যালেন্সের দুটো ঘর থাকবে, ইনকাম স্টেটমেন্টের দুটো ঘর থাকবে এবং ব্যালেন্স শিটের দুটো ঘর থাকবে। এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের প্রারম্ভিক আলোচনাতে আমি করেছি। ঠিক আছে, তো এখানে জাস্ট যে পূর্ণাঙ্গ একটা ওয়ার্কশিট করার জন্য তোমাদের অ্যাডজাস্টমেন্টের যে ধারণা, সমন্বয়ের যে ধারণা, সেটা যদি তোমার পুঙ্খানুপুঙ্খভাবে জানা না থাকে তাহলে কিন্তু ট্রাবলস হয়ে যায়। সো আমরা কি করব আজকের জন্যে, এর আগেও আমি আলোচনা করেছি যে ফুললি 10 কলাম ওয়ার্কশিট অথবা 8 কলাম ওয়ার্কশিট অথবা 12 কলাম ওয়ার্কশিট করার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে। আচ্ছা, এর আগেও কিন্তু আমি অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে তোমাদের বলেছি।
ইভেন কয়েকটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে ওয়ার্কশিট করার জন্য ট্রায়াল ব্যালেন্সের নিচে যে সমস্ত কথা থাকে সেগুলো তো অ্যাডজাস্টমেন্ট বুঝলাম, বাট অ্যাডজাস্টমেন্টগুলো আমি যদি পুনরায় তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের অনেক উপকার হবে। এই কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তা আমি আজকে সেই অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আরেকটু আমি পুনরাবৃত্তি করতেছি। সেটা হচ্ছে যে বিভিন্ন লেনদেন একটা আর্থিক বছরে হয়, কোনো কোনো লেনদেন হিসাব থেকে বাদ পড়ে যেতে পারে। তো যে সমস্ত লেনদেন হিসাব থেকে বাদ পড়ে যায়, এই বাদ পড়া লেনদেনগুলো হিসাবভুক্ত করার জন্যে, ভুল সংশোধন করার জন্যে, অথবা কোনো সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্তমূলক ঘটনা কি করার জন্যে আমরা কি করব, এই অ্যাডজাস্টমেন্ট করব। সো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হলো যেগুলো বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয় লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো সাধারণ জাবেদার মতোই কিন্তু হয়। যেমন ধরে নাও আমরা ক্রেডিট পারচেজ করেছি, তো ক্রেডিট পারচেজ করলে জার্নাল কি হবে, পারচেজ ডেবিট হবে, মানে ক্রয় হিসাব ডেবিট হবে, পাওনাদার মানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। তো এখানে তোমাদের মনে করতে হবে যে অ্যাডজাস্টমেন্টে যারা আছে তারা বাকিতেই আছে, অর্থাৎ নগদ লেনদেন কখনো অ্যাডজাস্টমেন্টে থাকতে পারে না, এটা তোমাদের মানতে হবে। বাট অ্যাডজাস্টমেন্টে কিছু আইটেম থাকে নগদ, যেমন ধরো যদি কোনো ছিনতাই হয়ে যায়, কখনো কোনো ব্যাংক ডাকাতি হয়ে যায়, সেই লেনদেনগুলো কিন্তু কখনো বাকিতে হয় না। সরি, সেই লেনদেনগুলো হ্যাঁ, সেই লেনদেনগুলো বাকিতে হয় না, কারণ ব্যাংক ডাকাতি কখনোই বাকিতে হয় না। তারপরে কি বলে, ছিনতাই সেটা বাকিতে হয় না। তো এই ধরনের যদি লেনদেনগুলো মনে কর, তাহলে তোমাদের জন্য এটা বেটার হবে। অ্যাডজাস্টমেন্টে ধরো ক্লোজিং ইনভেন্টরি টাকা 5,000, ক্লোজিং ইনভেন্টরি টাকা 5,000, মানে হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য আছে 5,000। সমাপনী মজুদ পণ্যের জন্য জার্নাল কি হবে, জার্নাল হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট এবং পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট। কারণ পারচেজটা হচ্ছে তোমার একটা কি বলবো, সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ, যে পরিমাণ পণ্য এখনো বিক্রি করাও হয়নি তার নামে হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। আনরেকর্ডেড পারচেজ 15,000। তো আনরেকর্ডেড পারচেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এখনো আমরা ক্রয়কে রেকর্ড করতে পারিনি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আনরেকর্ডেড সেল যদি হয় তাহলে বাকিতে বিক্রি করলে জার্নাল কি হবে, বাকিতে বিক্রয় করলে জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। 4 নম্বরে যেটা আছে স্যালারি পেইড ইন অ্যাডভান্স। স্যালারি পেইড ইন অ্যাডভান্স আমরা কি বুঝি, যে পরিমাণ স্যালারি আমরা আগেই দিয়ে ফেলেছি, তো অগ্রিম কোনো খরচ যদি করা হয় সেটা হলো সম্পত্তি, ঠিক না? তাহলে সম্পত্তি হিসাব হবে ডেবিট আর স্যালারি অ্যাকাউন্ট হবে কি ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বর যে আইটেমটি আছে সেখানে বলা আছে রেন্ট ডিউ ফর 2 মান্থ, দিস মান্থ ফর টাকা 15,000, অর্থাৎ ভাড়া বকেয়া রয়েছে প্রতি মাসের জন্য 15,000 টাকা। তো প্রতি মাসে যদি 15,000 হয়, 2 মাসে কত হবে, 30,000। সুতরাং রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে আর হলো তোমার রেন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখানে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি আমি করে দিয়েছি আগে যেগুলো বললাম। দেখো যে ক্লোজিং ইনভেন্টরি কি হয়েছে, ডেবিট হয়েছে, পারচেজ ক্রেডিট। আবার পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট, এটা কিন্তু আগেও বলেছি। এরপরে একটা বাকি থাকলো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংকস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরপরে যদি তোমাদের কোনো কি বলে অভিমত থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে তোমরা জানাবে। তারপরে আমি সেটার সম্পর্কে ডিটেলস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।